নমস্কার, দেখছেন আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপিয়া। আমরা আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবাধ নিরপেক্ষ ভোট পরিচালনায় রাজ্যের স্বাধীন দপ্তর চেয়ে মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনে। যখন ভোটার তালিকা নিয়ে একেবারে সংঘাতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, তৃণমূল এবং বিজেপি, সমস্ত বিষয় আমাদের আলোচনায় উঠে আসবে। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আলোচনা করব। কিন্তু তার আগে শুরুতেই যেদিকে নজর রাখবো, অবাধ নিরপেক্ষ ভোট পরিচালনায় রাজ্যের স্বাধীন দপ্তর চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। ভারতীয় নাগরিকত্ব থেকে ভোটার তালিকায় নাম তুলতে প্রামাণ্য নয় ভোটার, আধার কিংবা রেশন কার্ড। সুপ্রিম কোর্টের বিবেচনার প্রস্তাব খারিজ কমিশনের। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগে আরও চড়া সুর মুখ্যমন্ত্রীর। দায়ী তো তৃণমূলই, পাল্টা বিজেপি। আপনারা জানেন সামনে বিহারের ভোট, আর তারপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা জোরালো। আর এই আবহেই এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের স্বাধীনতা চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। অবাধ নিরপেক্ষ ভোট পরিচালনায় রাজ্যের স্বাধীন দপ্তর চেয়ে মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনে। ভারতীয় নাগরিকত্ব থেকে ভোটার তালিকায় নাম তুলতে প্রামাণ্য নয় ভোটার, আধার কিংবা রেশন কার্ড। সুপ্রিম কোর্টের বিবেচনার প্রস্তাব খারিজ করে দিল কমিশন। দেবনারায়ণদা, কি বলবেন? যেভাবে যে চিঠি দেওয়া হয়েছে, বর্তমানে রাজ্যে সিও দফতর স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অধীনস্থ, সুতরাং এই বিষয়টা নিয়ে কমিশনের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে নির্দেশটা, যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করবে না সিও দপ্তর, নিরপেক্ষ নির্বাচন করাতে সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দিতে হবে, মুখ্য সচিবকে এমনই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য সরকার কি এই দাবি মানবে? আপনার কি মনে হয়? হেনরি শেক্সপিয়ার এক জায়গায় লিখছে, when envy breeds unkind division there comes the ruin, there begins confusion. যখন প্রতিহিংসা নির্দয় বিভাজনের জন্ম দেয়, তখনই ধ্বংস আসে, তখনই কনফিউশন হয়। তা এই বিভাজনটা কি অ্যামেন্ডমেন্ট করে তৈরি হয়েছে অন্য রাজ্যগুলো থেকেই আছে, না শুধু পশ্চিমবঙ্গের জন্য? প্রশ্ন হচ্ছে এইখানে, যে নীতিটা তৈরি করব সেটা কেন্দ্র রাজ্য সমানভাবে তৈরি করতে হবে। শুধু পশ্চিমবঙ্গকে জেতার জন্য এই বিমাতৃসুলভ মনোভাবটা কেন? এই জন্যই তো বলে, প্রতিহিংসা যখন নির্দয় বিভাজনের জন্ম নেয় তখনই এই গণ্ডগোলটা হয়। এটা তৃণমূল কেন, সমস্ত মানে অবিজেপি শাসিত রাজ্যের পরে এই হিংসাটা আসছে। আজকে বিহারকে যেহেতু ডবল ইঞ্জিন যে কোনোভাবে তৈরি করেছে, এরপরে পশ্চিমবঙ্গ যে কোনোভাবে শাসন করব। এটা কি হচ্ছে? এটা কি মগের মূল্য? একটা গঠনতন্ত্র শাসনতন্ত্র নেই, যে শাসনতন্ত্রের একটা পদ্ধতি আছে, সব রাজ্য সমানভাবে একটা ইসের আন্ডারে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের আন্ডারে সেই করতে গেলে তাকে অ্যামেন্ডমেন্ট করে, কনস্টিটিউশনকে সেই অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ এটা করা যায় না। এটা পশ্চিমবঙ্গকে ইচ্ছা মতো একেবারে বলে দিলাম একটা তৈরি করে এইটা মানতে হবে না। না, আপনি দেখুন, নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলছে, the CEO's office has been categorized as a subordinate branch of the Home and Hill Affairs Department, which is led by a principal secretary level officer, whereas CEO himself is of ACS rank. বুঝতে পারছেন, একেবারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমি এখানে তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, রাজ্য বলছে তাহলে এতদিন কেন করা হয়নি, এখন কেন? এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, পশ্চিমবাংলার মানুষ চায় একটি স্বচ্ছ নির্বাচন এবং একটি স্বচ্ছ সরকার। এবং জানবেন যে সংবিধানে ইলেকশন কমিশনকে বলা আছে যে ইলেকশন কমিশনকে এনশিওর করতে হবে যে হচ্ছে স্বচ্ছভাবে নির্বাচন হবে এবং স্বচ্ছ সরকার তৈরি করতে।
তার জন্য ইলেকশন কমিশন যে ধরনের ব্যবস্থা চাইবে সেটা সে করতে পারে। আপনাদের মনে থাকবে যে এই তৃণমূল সরকার তো হচ্ছে সিইও করেছিলেন হচ্ছে রাজীব সিনহাকে, যিনি কোর্টের অবমাননা করেছিলেন, কোর্ট থেকে যা নির্দেশ ছিল সেটাকে পর্যন্ত তিনি ফলো করেননি। আজকে হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে কোর্টের অবমাননা নোটিশ তাকে পাঠানো হয়েছিল, তিনি পরে ক্ষমা চেয়েছিলেন, কারণ তিনি এতটাই সরকারের সাথে মিশেছিলেন। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই সরকার কোনোভাবে পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট করতে পারবে? আজকে দেখুন প্রতিটা জায়গায় মৃত ভোটারদের নাম দেখো ঢুকিয়ে রেখেছে, আমরা বললেও সেই নাম সেখান থেকে সরানো হয় না, কারণ বিএলও যারা আছেন তারা সব সরকারি কর্মী, তারা সব সরকারের নির্দেশে কাজ করে। আজকে ভোটার লিস্টে দেখছেন বিভিন্ন জায়গায় নাম রয়েছে এক একজন ভোটার, এবং তারা হচ্ছে বাংলাদেশি, সে সাদ রাডি বলুন, আর সে হচ্ছে আপনি হচ্ছে আজাদ মল্লিক বলুন, আর নিউটন দাস বলুন। তো এরপরে কি আপনাদের মনে হয় না যে ভোটার লিস্টটা ঠিক করার প্রয়োজন আছে? না হলে কি করে স্বচ্ছ নির্বাচন হবে? আমরা দেখুন, আমরা চাইছি না কোনো কিছু রাজনীতি, আমরা চাইছি স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ সরকার। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কথা আগেও আমরা বলছিলাম যে বর্তমানে রাজ্যে সিইও দপ্তর স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অধীনস্থ, আর এই বিষয়টি নিয়ে কমিশনের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি বলা হয়েছে যে আলাদা নির্বাচনী দপ্তর তৈরি করতে হবে, যার সঙ্গে রাজ্য সরকারের দপ্তরের কোনো সম্পর্ক থাকবে না, এবং নির্বাচনী দপ্তরের জন্য আলাদা বাজেট রাখতে হবে, যার ফলে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা থাকবে, যা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার জন্য প্রয়োজন। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, সেক্রেটারি কিংবা প্রিন্সিপাল সেক্রেটারির সমতুল্য উপযুক্ত আর্থিক ক্ষমতা মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে হবে। নির্বাচনী দপ্তরে একজন আর্থিক উপদেষ্টাকে নিযুক্ত করা প্রয়োজন, যিনি সিইওকে সাহায্য করবেন। আমি কথা বলবো, আমাদের সঙ্গে রাজাগোপাল বাবু রয়েছেন। রাজাগোপাল বাবু, এই বিষয়টাকে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, আমাদের সংবিধানে খুব পরিষ্কার লেখা আছে যে নির্বাচনের সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এবং কন্ট্রোল সবটাই নির্বাচন কমিশন, এটা তার কারোর কোনো অধিকার। তার ফলে সুপ্রিম কোর্ট যখন উপদেশ দিতে গিয়েছিল সেটাও তারা মানে সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এখন অনেক কমিশন সেটা শোনেনি বা সেভাবে কাজ করেনি, সেটা অন্য ব্যাপার। যদি কেউ করতে চায়, আমরা সেশনকে দেখি, টিএন সেশন, উনি যেভাবে এক চোখা হয়ে কাজ করতেন, কারণ অধিকারটা যেটা ছিল সেটাকে উনি রক্ষা করেছে। সংবিধান বিরোধিতা নয়, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে, এটাই কিন্তু সংবিধানে বলা আছে। এই পশ্চিমবঙ্গ সরকারে যেটা রয়েছে এটা বহুদিন ধরেই ছিল বটে, কিন্তু এই মুহূর্তে হয়তো ধরা পড়েছে বা এই মুহূর্তে কেউ জানিয়েছে যে এটা কোনো একটা দপ্তরের অধীনে, হ্যাঁ, হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্টের অধীনে, এবং সেটা তো হতে পারে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন একটা অর্গানাইজেশন, তাকে যদি কারুর আন্ডারে কাজ করতে হয় তার স্বাধীনতা নিরপেক্ষতা থাকে না, এটা তো পরিষ্কার। সুতরাং নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করবে, কারুর হয়ে করবে না, কেন্দ্রের নয়, রাজ্যের নয়, বা অন্য কারুর হয়ে কাজ করবে না, সে স্বাধীনভাবে কাজ করবে। এটাই তো সংবিধানের বক্তব্য। সেটাই যদি কেউ বলতে চায় তাতে তো কোনো অসুবিধে নেই। তার ফলে যে একেবারে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কনফিউশন সৃষ্টি হবে, এরকম ধরনের ভাবনাটা আমার মনে হয় সঠিক নয়। তবে হ্যাঁ, যদি অন্য কোনো রাজ্যে যদি দেখা যায় সেখানে সে কারুর অধীনে কাজ করছে, সেখানেও বন্ধ হওয়া উচিত। সেটা তাহলে যারা এটা জানেন কোন রাজ্যে এটা হয়েছে, যে নির্বাচন কমিশন কোনো একটা সরকারের, রাজ্য সরকারের অধীনে কাজ করছে, তাহলে সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজর এনে সেটাকেও বন্ধ করা দরকার, সেদিকে কোনো সন্দেহ নেই। তবে পশ্চিমবঙ্গে যদি নির্বাচন সংক্রান্ত যে ধরনের নতুন আইন কানুন, নতুন যে সমস্ত বিধিনিষেধ আসছে, সেগুলো তো যদি নিরপেক্ষতার স্বার্থে হয় তাহলে আমরা সাধুবাদ জানানো উচিত। পশ্চিমবঙ্গের যে আমরা দেখেছি যে ধরনের রাজাগোপাল বাবু, এটা দেখুন, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমরা প্রত্যেকে চিন্তিত। জায়গাটা হচ্ছে এটা যে আমরা যারা যোগ্য ভোটার তারা ভোট দিতে পারছি তো, তাদের ভোটটা সুরক্ষিত হবে তো, প্রশ্নটা এই জায়গা থেকে। এবং সেখানে প্রত্যেকেই তো এটা চায় যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। সেইখানে যেখানে রাজনৈতিক দলগুলো এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে আরো আশঙ্কা উদ্বেগের জায়গাটা তৈরি হয়। এবার দেখুন, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সম্ভাবনা নিয়ে এই যে রাজনীতির কথা বলছিলাম, তা নিয়ে আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি কতটা তোলপাড় হয়েছে। বিজেপি দাবি করছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হঠাৎই এই ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন রয়েছে। পাল্টা তৃণমূলের কি দাবি? বিরোধী ভোটারদের নাম কাটতেই বিজেপি ও নির্বাচন কমিশন এই ষড়যন্ত্র করছে। ভোটের আগে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন রুখতেই দিল্লি অবধি আন্দোলন পৌঁছে দেওয়ার হুঁশিয়ারি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই দিয়েছেন তৃণমূল নেত্রী। पूरा घेराव होगा,
पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। পাল্টা বিজেপি হুঙ্কার ছাড়ছে, ভোটার তালিকা সংশোধন করে সব অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেয়া হবেই। দেখুন, যত বেশি এরা সরকারি কাজে বাধা দেবে তত তাড়াতাড়ি ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর ভোট রাষ্ট্রপতি নির্বাচনে হোক, এটা বাংলার অধিকাংশ মানুষ চাইছে। আপনারা জানেন যে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বাংলাদেশিদের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি, ইলেকশনের নমিনেশন পর্যন্ত ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলাদেশিকে আচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না। যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও মূল্যজাত চলবে, ওই নেতার বাড়িতেও মূল্যজাত চলবে, দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠানো। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। কালো পোশাক পরে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল ইন্ডিয়া জোট। অনুমতি না পেলে সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখাবেন তারা। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকায় সংশোধন নিয়েও সংসদে বিরোধীরা সরব হবেন। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, গতকাল আমরা দেখেছিলাম ইন্ডিয়া জোটের তরফ থেকে ধর্ণা দেওয়া হয়েছিল মকরদুয়ারে এবং তাদের দাবিগুলো ছিল। আজকে একই দাবি নিয়ে সংসদে সরব হবেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা, যেখানে একদিকে ইলেকশন কমিশন যে এসআইআর করছে বিহারে এবং দেশ জুড়ে তাদের পরিকল্পনা রয়েছে ভোটার ইলেকটোরাল রোল রিভাইজ করার জন্য, সেটাতে ভোটবন্দি বলছেন বিরোধীরা। তাদের তরফ থেকে এটার বিরোধিতায় অন্যদিকে পহেলগাম এবং অপারেশন সিন্ধু নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছে লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীরা। যেহেতু প্রধানমন্ত্রী আজকেই ইংল্যান্ড যাচ্ছেন এবং তারপরে মলদ্বীপ যাবেন, তিনি আজকে সংসদে হয়তো থাকবেন না, কিন্তু প্রধানমন্ত্রীর দাবি নিয়ে অনড় রয়েছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে হবে এবং এই দুই দাবি নিয়ে আমরা দেখছি সোমবার থেকে হাউস প্রায় অচল রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। আজকেও যে কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ কি আগে গতকাল সন্ধ্যেবেলা থেকেই ইন্ডিয়া জোট প্রস্তুতি নিয়েছে কি আজকে তারা মকরদুয়ার থেকে বিজয় চৌক অব্দি কালো কাপড় পরে প্রোটেস্ট করতে যাবেন এবং যদি অনুমতি না দেয় প্রশাসন, সেক্ষেত্রে তারা মকরদুয়ারের কাছে যেভাবে গতকাল ধর্ণা দিয়েছিলেন আজকেও তাদের ধর্ণা সেখানে হবে। তবে এই মুহূর্তে পাপিয়া দিল্লি জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ধর্ণা মকরদুয়ারে 11টায় হবে না। গতকালও তারা ধর্ণা দেওয়ার পরিকল্পনা ছিল 10:30টায়, কিন্তু বৃষ্টির কারণে গতকাল আমরা দেখলাম 12টা নাগাদ ধর্ণা হয়েছিল ইন্ডিয়া ব্লকের। আজকেও হয়তো যে কর্মসূচি 10:30টার জন্য অ্যানাউন্স করা হয়েছে সেটা হয়তো 12টা বা তারপরে তারা করবেন। প্রথমে মকরদুয়ারে, তারপরে বিজয় চৌক অব্দি মার্চ করার যে পরিকল্পনা রয়েছে সেটা ইন্ডিয়া জোটের তরফ থেকে আগে থেকে ঘোষণা করা হয়েছে। এখন দেখতে হবে আজকে হাউস চলছে কি চলছে না, কারণ কি একদিকে রাজ্যসভায় একটা অন্য পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তারপরে গতকাল আমরা দেখলাম হরিবংশজি গিয়ে দেখা করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। তিনি এখন যেহেতু ভাইস ডেপুটি চেয়ারপারসন রাজ্যসভা, তিনি হাউস চালাবেন, কিন্তু সেখানকার পরিস্থিতি একটা অন্যভাবে এখন টার্ন নিচ্ছে। অভিযোগ উঠছে কেন পদত্যাগ করলেন জগদীপ ধনখড়, সেটা নিয়েও প্রশ্ন তুলছে বিশেষ করে কংগ্রেস, সেটা নিয়েও রাজ্যসভায় তারা সরব হতে পারেন। অন্যদিকে যে দুটো দাবি রয়েছে তাদের, এক হলো প্রধানমন্ত্রীর বিবৃতি পহেলগাম এবং অপারেশন সিন্ধু নিয়ে, দ্বিতীয় হলো ইলেকশন কমিশন যে দেশ জুড়ে রিভিশনের পরিকল্পনা নিয়েছে যেটা বিহারে করা হচ্ছে তার প্রতিবাদ। এই দুটো ইস্যু নিয়ে আজকে ইন্ডিয়া ব্লক মনে করা হচ্ছে কি লোকসভা এবং রাজ্যসভা আজকেও অচল করে রাখছে। একদমই, অর্থাৎ আজকেও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীরা কি ভূমিকা নেয় তাদের পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় বিজেন্দ্র। আর এদিকে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে বিহারে বাদ পড়তে চলেছে 52 লক্ষেরও বেশি ভোটারের নাম। প্রায় 21 লক্ষ ভোটার এখনো পর্যন্ত তারা ফর্ম পূরণ করেননি। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সংখ্যা 7,50,742। 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি, এমনই খবর কমিশন সূত্রে। আর এই নিয়ে বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বিহার বিধানসভা উত্তপ্ত হতে পারে।
জেডিইউ বিজেপি জোট সরকারের বিরুদ্ধে বিধানসভার ভেতরে বাইরে সরব হবেন বিরোধীরা। সকাল 10:30টায় বিহার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিবৃতিও দাবি করেছেন বিরোধী বিধায়করা। আমাদের নজর থাকবে সেদিকে। অবশ্যই সংসদ কতটা উত্তাল হয় এবং কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরছিলাম বিহারের বিধানসভার কথা, আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আলোচনায় আসবো চন্দনদার কাছে। চন্দনদা, নিশ্চয়ই আপনার মনে থাকবে খুব বেশি দিনের কথা নয়, 27/2/25 নির্বাচন কমিশন যতদিন নিরপেক্ষ না হবে ততদিন বদনাম থেকে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আমি বলছি, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাকে দায়িত্বভার দেওয়ার সময় এটা মনে ছিল না? আপনারা প্রশ্ন তুলেছিলেন বারবার। আমি বলছি, তাহলে এখন যদি জাতীয় নির্বাচন কমিশন সিইওকে চিঠি দিয়ে জানায় তো অসুবিধে কোথায়? আপনারা কি প্রতিবাদ করবেন না বলবেন ঠিকই আছে যা করেছে জাতীয় নির্বাচন? না, প্রশ্ন তো সেখানে নয়। প্রথম যে খুনটা হয়েছিল এই পঞ্চায়েত নির্বাচনে, সেটা ছিল কংগ্রেস কর্মী। প্রশ্নটা সেখানে নয়। 60 জন খুন হয়ে যাওয়া একটা স্ট্যাবলিশমেন্ট যেখানে একটা নির্বাচন চলছে এবং সেই নির্বাচন কমিশনার অ্যাকাউন্টেবলই নন। তোমার মনে থাকতে পারে যে উনি ইভেন নির্বাচনের দিন মাঝপথে নির্বাচন ছেড়ে চলে গেছিলেন, নির্বাচন কমিশনের দপ্তরে তাকে পাওয়া যায়নি। এরকম একটি মানুষকে যদি নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনের স্যাংটিটি নিয়ে কোয়েশ্চেন উঠবে। আর আমি তোমাকে যেটা বিশেষভাবে বলি যে নির্বাচন কমিশনটা যখন তৈরি হয় এক্স্যাক্টলি এবং এফেক্টেড হয় 25 জানুয়ারি, একদিন আগে প্রজাতন্ত্র দিবসের, ঠিক তখন তার কনস্টিটিউশনাল এফেক্টটাই ছিল একটা নিরপেক্ষ স্বয়ংশাসিত সংস্থা। আমরা বারবার তাকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে কাজ করবার জন্য অভ্যস্ত হয়ে গেছি। আমি তোমাকে এই মুহূর্তে একটু স্পেসিফাই করতে চাই যে আজকে যে প্রশ্নটা পশ্চিমবঙ্গকে ঘিরে, ঠিক তেমনই প্রশ্নটা আজকে কিন্তু মধ্যপ্রদেশ, এই মুহূর্তে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশা একটু দেখে নিতে পারো, সেখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সংস্থা না। আমি জানি না নির্বাচন কমিশন ভবিষ্যতে কি করবেন, হয়তো তাদের পরবর্তী নির্বাচনের আগে করবেন। কিন্তু একটা জিনিস আমি তোমাকে বিশেষভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে আজকে যেটা করতে চাইছেন ইন্ডিপেন্ডেন্সের জন্য, সেটা তো দরকার, স্বয়ংক্রিয়তাই তো দরকার, তা না হলে নির্বাচন করবেন কিভাবে? আবার পাশাপাশিভাবে হাইয়েস্ট কনস্টিটিউশনাল নির্বাচনের যে দপ্তর, সেখানেই কিন্তু আমাদের প্রশ্নটা রয়েছেন, যিনি এই মুহূর্তে ইসিআই চিফ নির্বাচন কমিশনার, তার সিলেকশনটা নিয়ে বা ইলেকশনটা নিয়েই তো আমাদের প্রশ্নটা রয়েছে। তার কারণ তুমি জানো, এই সিস্টেমটাতে জেনারেলি ছিল, প্রথম থেকেই ছিল, প্রধানমন্ত্রী চিফ জাস্টিস অপোজিশন লিডার, এখন প্রধানমন্ত্রী তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অপোজিশন লিডার, 2:1 তো সবসময়ই হবে, সুতরাং অপোজিশন লিডার সেখানে থাকেন না। তো যদি এই ফর্মে একটা কনস্টিটিউশনাল বডি তৈরি হয়, তার অটোনমি নিয়ে বেসিক্যালি কোয়েশ্চেন থাকে, তাহলে শুধু রাজ্যের কোয়েশ্চেনটাই তোলা হবে কেন? এটা তো বড় প্রশ্ন আছে। আর একদম শেষ করি যে আজকে যে ডিসিশনটা নিচ্ছেন সে ডিসিশনটা অবশ্যই ঠিক, কিন্তু এটাও দেখতে হবে এর ব্যালেন্স, চেক অ্যান্ড বাউন্ড, এটা যেন সারা ভারতবর্ষ জুড়ে যে নির্বাচনগুলো হয় সেক্ষেত্রে সমানভাবে প্রযোজিত হয়। দেখুন, আমি চন্দনদার কথা একটা কথা মনে করিয়ে দিই যে 1947 থেকে যে ইলেকশনগুলো হয়ে এসছে কংগ্রেসের আমলে, সেগুলো কি ঠিকভাবে হয়নি? আর যদি সেগুলো ঠিকভাবে হয়ে থাকে তাহলে চিফ ইলেকশন কমিশন ঠিক করতেন পরিবার সেখানে কোনো আইন ছিল না যে কিভাবে ঠিক হবে। সেই আইনটা পাস করেছে, এই পরে বলবেন, আইনটা পাস করেছেন কিন্তু এই এনডিএ সরকার। তার আগে আইন বলে কিছু ছিল না, কংগ্রেস ঠিক করে দিত, মানে ওই পরিবারের যিনি ঠিক করে দিতেন কে হবে। চন্দন দ্বারা এইসব কথা যত না বলবেন তত ভালো। মাঝখানে কথা বলছি আমি, মাঝখানে কথা বলিনি, কিন্তু একটা ভুল হচ্ছে। আপনি বলুন, আপনি বলুন 1947 থেকে আমি 47 1950 তে কনস্টিটিউশন এফেক্ট করছে, 1947 এ নির্বাচনটা আসছে কোথা থেকে? একটা প্রশ্ন হচ্ছে, আরে 1947 এ আমরা বিরতিতে যেতে হবে, তার কন্ডাকশনের নির্বাচন। একটু বলি, আজকে যে নির্বাচন একজন মুখ্য নির্বাচনী কমিশনার সারা ভারতের হচ্ছে, তাতে কি ছিল? চিফ জাস্টিস ছিল। এটা কি ছিল না কনস্টিটিউশনে? নিশ্চয়ই সেটাকে পরিবর্তন না, কি বলছেন আপনি? ছিল এক্স্যাক্টলি, এটা কি ছিল না? আমি বলছি না, ছিল। একটা পশ্চিমবঙ্গে দেখিনি রক্তপাত হয়েছে, হীন হয়েছে, তো সেই জায়গা থেকে বারবার প্রশ্ন, সাধারণ একটা উপনির্বাচন করতে হলেও কেন্দ্রীয় বাহিনী এবং সেখানেও পর্যন্ত রক্তপাত ছাড়া ভোট হয় না। পশ্চিমবঙ্গে সবথেকে বড় প্রশ্ন তো এটাই। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে সঙ্গে।